নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি হেলথলাইন। বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি, নানা রকম রোগ ব্যাধি নিয়ে অবশ্যই। এবং আজকের সময় দাঁড়িয়ে যে রোগগুলো প্রচুর পরিমাণে ছড়াচ্ছে মানুষের মধ্যে, তার মধ্যে কিন্তু আরো একটি বিশেষ উল্লেখযোগ্য নামকরণ যদি বলি, সেটা হলো গাউট, অর্থাৎ গেটে বাত, যেটাকে আমরা বলছি গেটে বাত। এবং এই সমস্যায় ভুগছে কিন্তু বহু মানুষ। বেসিক্যালি আমরা দেখতে পাই যে মিডল এজ থেকে যাদের বয়সটা একটু বার্ধক্যের দিকে যাচ্ছে, তারা প্রায় প্রত্যেকেই একই সমস্যা নিয়ে আসছেন। তাদের প্রবলেম কি না, এই গাউট। তো আজকে এই গাউটের কারণগুলো যদি আমরা জানতে পারি এবং জানতে পারি যে গাউট কেন হয়, কোন জিনিসগুলো আমরা অ্যাভয়েড করলে গাউটটা আমাদের কন্ট্রোলে থাকবে, এবং এর ট্রিটমেন্ট কি আছে। কারণ সঠিক ট্রিটমেন্ট পদ্ধতি সঠিক সময় যদি আমরা বুঝে নিতে পারি যে এই সময় আমাদের ট্রিটমেন্ট প্রয়োজন, সেই সময় আমরা কিন্তু একজন ডক্টরের কাছে কনসালটেশন নিতে পারি, আমরা সেরে উঠতে পারি। তাই চলুন আজকে এই বিষয়ে আলোচনা করব। আলোচ্য বিষয় গাউট। এই বিষয়ে যিনি বিশদে আলোকপাত করবেন, আলোচনা করবেন, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর ময়ূখ রয়, এমডি জেনারেল মেডিসিন ফ্রম এনআরএস হসপিটাল। অনেক স্বাগত ডক্টর। নমস্কার। গাউটের প্রথম যেটা হচ্ছে কি এটা কি জিনিস, তো বাংলায় এটাকে গেটোবাত বলে। গেটোবাত আরো অন্যান্য অনেক রোগগুলোকেও গেটোবাত হিসেবে বলা হয়ে থাকে। তার মধ্যে গাউট পার্টিকুলারলি যেটা হয় সেটা হচ্ছে কি শরীরে রক্তে যদি আমাদের ইউরিক অ্যাসিডের মাত্রা যদি বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে সেই অতিরিক্ত ইউরিক অ্যাসিড, মানে বডির প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যে ইউরিক অ্যাসিড, সেটা আমাদের ব্লাড থেকে স্পিল হয়ে আমাদের কি হয় না, আমাদের টিস্যুতে, আমাদের বোনে, কার্টিলেজ, জয়েন্টগুলোতে ডিপোজিশন হতে শুরু করে। সব থেকে কমনলি যেটা হয়, আমাদের পায়ের বুড়ো আঙ্গুলের ঠিক গোড়াটাতে, ওইখানটাতে পুরো জিনিস জমে ওই তার চারপাশে একটা ইনফ্লামেশন বা একটা প্রদাহের সৃষ্টি হয়, যার ফলে জায়গাটা অত্যন্ত লাল হয়ে যায়, ফুলে যায় এবং প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। এবং ওটা ছাড়া আরও অন্যান্য জায়গাতে, পায়ের আমাদের যে আর্চ অফ ফুট আছে, পায়ের তলাটাতে অথবা কখনো হাঁটুতে, এই জায়গাগুলোতে অনেক সময় হতে পারে। একটা সিঙ্গেল জয়েন্টে হয় এবং প্রচণ্ড ইট ইজ ভেরি মাচ পেইনফুল, যেটা ইউরিক এবং রক্তে যখন আমরা দেখি, তখন দেখি ইউরিক অ্যাসিডের মাত্রাটা অতিরিক্ত হাই থাকে। এই পুরো জিনিসটাকে নিয়ে আমাদেরকে বলা হয় গেটোবাত, বা ইংরেজিতে বলা হয় গাউট। ডক্টর, একটা বিষয় কিন্তু উঠে আসে যে বাত মানে একটা ব্যথা থাকবে। আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে বাতের তো নানা রকম ধরন, তার মধ্যে গাউটটা আমরা বলছি যেটা ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাচ্ছে, যেটা আপনি বললেন। কিন্তু এই যে একটি মানুষ কি করে বুঝবেন যে আসলে এটা গাউট, এটা কিন্তু ভীষণ দরকার। কারণ আমরা যদি বলি সবসময় প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে একটু ট্রিটমেন্ট পসিবল। তো গাউটটা অন্যান্য আর্থারাইটিসের থেকে বা অন্যান্য যে বাত, সেগুলো থেকে আলাদা কি করে করা যায়? এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানুষের মধ্যে খুব একটা ভ্রান্ত ধারণা আছে। অনেকে এসে বলে আমার গেটে বাত আছে। এবার গেটে বাত বলতে তিনটে রোগ আছে, যেটা কেউ বাংলায় কিন্তু গেটে বাত হিসেবে লোকেরা কিন্তু রোগীরা অনেক সময় বলে থাকে। তার মধ্যে খুব কমনলি যেটা হয়, একটা মিস ইন্টারপ্রিটেশন হয়, সেটা হচ্ছে অস্টিও আর্থারাইটিস, যেটা টিপিক্যালি আমাদের বয়সকালে, ওল্ড এজে, স্পেশালি ফিমেলদের, পোস্ট মেনোপজাল পেশেন্টদের বা রুগীদের বা অন্যান্য কিছুটা পুরুষ মানুষদের যেটা হয় যে শুধু হাঁটুর যে ইনফ্ল্যামেশন হয় বা পেন হয়, যেটাকে আমরা অস্টিও আর্থারাইটিস বলে থাকি, যেটাকেও কিন্তু অনেকে গেটে বাত বলে থাকে। বাট সেটা কিন্তু অ্যাকচুয়ালি তার কারণটা কিন্তু ভিন্ন। তার কারণ হচ্ছে কি দুটো হাড়ের মাঝখানে যে কার্টিলেজ থাকে আমাদের এই নি জয়েন্টের, সেই কার্টিলেজটা ড্যামেজের কারণে সেটা হয়, সেটাকে অনেকে গেটে বাত বলে। আবার আরেকটা আছে, যেটা ধরুন খুব একটা ফিমেল পেশেন্টদের, মেইনলি ফিমেলদের যেটা হয়, যে শরীরের বিভিন্ন জায়গাতে জয়েন্ট পেন হয়, মাল্টিপল এরিয়াতে। এই সব থেকে বেশি কমনলি যেটা হয় আঙ্গুলের এই জয়েন্টগুলোতে, হাতের এই রিস্টগুলোতে, এলবোতে, এইখানে শোল্ডারে, প্রত্যেকটা জায়গাতে কি হতে থাকে না, এবং অদ্ভুতভাবে বডির ঠিক দুই পাশে সিমেট্রিক্যাল ওয়েতে এই জিনিসটা হয়, যেটাকে আমরা বলে থাকি অ্যাকচুয়ালি রিউমাটয়েড আর্থারাইটিস। এটা একটা ইনফ্ল্যামেটরি ডিজিজ, বাট সেটাকেও কিন্তু অনেকে গেটে বাত বলে থাকে। তো অ্যাকচুয়ালি এটা বুঝতে হবে যে গাউট আজকে আমাদের যে মূল যে আলোচ্য বিষয়, সেটা কিন্তু এই বাকি আদার আর্থারাইটিসগুলো থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। বিকজ এর কারণটা হচ্ছে আলাদা। এর কারণটা কিন্তু মেইনলি শরীরে ইউরিক অ্যাসিডের অতিরিক্ত মাত্রার পরিমাণ যখন অতিরিক্ত মানে বেড়ে যায়, তার থেকে এই রোগটা সৃষ্টি হয়। এই যে গাউটটা প্রথমত গ্রেড টো, মানে আমরা যেটা বলছি পায়ের বুড়ো আঙুলের যে জয়েন্টস, সেখান থেকে একটা ইনফ্ল্যামেশন, প্রদাহ হচ্ছে, সেখান থেকে ব্যথাটা স্প্রেড করছে। আর কি কোথাও গাউটের জন্য ব্যথা হতে পারে? শুধুমাত্র গ্রেড টোর কাছেই ব্যথাটা? গ্রেড টোতে খুব কমনলি আমরা দেখি, ঠিক আছে।
মেটাটার্সাল জয়েন্টের ওইখানটা আমাদের সব থেকে কমন হয়। এছাড়াও আমাদের ওই বললাম একটু আগে যেটা, যে ওর থেকে একটু পিছনে আর্চ অফ ফুট যেটা রয়েছে, পায়ের তলার মাঝখানটাতে যে আর্চে যে জায়গাটা রয়েছে সেইখানটাও তো অনেক সময় ব্যথা হয়। আবার অনেক সময় হচ্ছে কি হাঁটুর ব্যথাও কিছু থাকতে পারে। এছাড়া হচ্ছে কি অনেক সময় আমাদের কিছু সাবকিউটেনিয়াস টিস্যুতে হচ্ছে কি ডিপোজিশন হয়, সে থেকেও ব্যথা হতে পারে। বাট মোস্ট কমনলি একটা পার্টিকুলার সিঙ্গেল জয়েন্ট হচ্ছে এফেক্টেড হয় গাউটে, এবং মোস্ট কমনলি সেটা হচ্ছে যেটা বললাম ওই পায়ের গ্রেট টোর ওখানটাতে, বা কখনো হাঁটুতে, বা অ্যাঙ্কেল জয়েন্টও কিন্তু অনেক সময় আমাদের ইনভলভ হয়ে থাকে। এই প্রসঙ্গেই মনে এলো যে অনেক মানুষ বলেন এই সকালবেলা ঘুম থেকে উঠছি, ঘুম থেকে ওঠার পরে যখন প্রথম পাটা ফেলছি প্রচন্ড পেইন। এই পেইনটার কারণ বেসিক্যালি কি হতে পারে? যেটা হয় এক্স্যাক্টলি, এটা হয়। এটাও অনেকে কিন্তু অনেক সময় আবার লোকে ইউরিক অ্যাসিডের সাথে গুলিয়ে ফেলে অনেক সময়। সেটা যেটা হয় ঠিক হিলের নিচটাতে, গোড়ালির ঠিক নিচে, খাট থেকে বিছানা থেকে পা ফেললেই অথবা চেয়ার থেকে যখন বসে মানুষটা উঠতে যাচ্ছেন, ঠিক ওই সময়টাতেই গোড়ালির নিচে প্রচুর ব্যথা হয়, এবং তারপর অনেকক্ষণ ধরে চলতে চলতে গিয়ে কিছুটা গিয়ে সামান্যটা কমে। এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি প্লান্টার ফাসাইটিস বলি, যেটা আমাদের এই বিভিন্ন পায়ের থেকে কিছু মাসেল গিয়ে মাসেলের থেকে তার নিচের দিকটাতে কিছু টেন্ডন হয়, টেন্ডনটা গিয়ে যেখানে বোনের সাথে গিয়ে যেখানে জয়েন্ট হচ্ছে সেই জায়গাটাতে ইনফ্লামেশনের কারণে ব্যথা হয়। সেটা যে সবসময় ইউরিক অ্যাসিড বা গাউটের জন্য তা কিন্তু নয়। আচ্ছা, অনেক সময় বলে যে পায়ের হাড়টা হচ্ছে গোড়ালির হাড় বেড়ে যায়, তার থেকেও ব্যথা হতে পারে। আচ্ছা ডক্টর, এই যে আমরা যে কমন কতগুলো ব্যাপার রয়েছে, প্রত্যেকটা জিনিসের একটা কারণ থাকে নির্দিষ্ট। এক্ষেত্রে ইউরিক অ্যাসিড ডিপোজিট হলেই হয়, এছাড়া আর কোনো কারণ আছে গাউটের? গাউটের যে রোগটা সেটা কিন্তু মেইনলি ইউরিক অ্যাসিড ক্রিস্টাল যেটা ডিপোজিশন হয়, এবং সেটা মেইনলি যে সাইনোভিয়াল ফ্লুইড গুলোতে জয়েন্ট গুলোতে আছে সেখানে তার থেকেই কিন্তু হয়। এবার ইউরিক অ্যাসিডের বাড়ার অনেক কারণ আছে, তার প্রচুর অনেক রকম কারণ আছে। যে গেটোবাতের মেন যে কারণগুলোর মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে যে ধরুন ইউরিক অ্যাসিডের দুটো ভাবে হচ্ছে ইউরিক অ্যাসিড আমাদের শরীরে প্রবলেম ক্রিয়েট করতে পারে। এক হচ্ছে কি ধরুন হচ্ছে কি যদি প্রচুর পরিমাণে উৎপাদন হয়, ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে কাঁচামাল তৈরি হচ্ছে এক, অথবা দুই নম্বর হচ্ছে কি বডিতে যখন যেটা তৈরি হচ্ছে এক্সেস পরিমাণে সেটাকে বডি থেকে এক্সিট গেট যেগুলো রয়েছে সেগুলোতে কোনো কারণে ব্লকেজ হয়ে যাচ্ছে। মানে বেসিক্যালি আমাদের মেডিকেল টার্মে যেটাকে আমরা বলে থাকি এক্সক্রিশন। তো কি হয়, আমাদের ম্যাক্সিমাম শরীরে যত টক্সিক বা এক্সেস যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু আলটিমেটলি কিডনি দিয়ে ফিল্ট্রেশন। তো কিডনিতে যদি কোনো রকম কোনো ব্লকেজ থাকে, সেটা কিডনির ইন্ট্রিনসিক মানে কিডনির নিজস্ব কোনো সমস্যা, রেনাল ডিজিজ বা ক্রনিক কিডনি ডিজিজ যেগুলোকে আমরা বলে থাকি সেগুলোর কারণে, অথবা ধরুন হচ্ছে কি কোনো সেকেন্ডারি কোনো কজ, কোনো ওষুধ, কোনো ড্রাগস, পেশেন্টের কোনো ড্রাগস থেরাপি চলছে, তার থেকে অনেক সময় কিডনিতে কিছু ব্লকেজ আসতে পারে। সেই ফলেও ইউরিক অ্যাসিডটা বডি থেকে ঠিকভাবে বেরোতে পারছে না, এক্সেস ইউরিক অ্যাসিডটা বেরোতে পারছে না। ফলে ওটা কি করছে আলটিমেটলি বডির একটা পার্টিকুলার জায়গা আছে যেখানে গিয়ে হচ্ছে কি ডিপোজিশন করতে শুরু করে। এবার একটা পয়েন্ট যেটা আপনি হয়তো বলতে পারেন, বা সেটা হচ্ছে যে কেন ডাক্তারবাবু শরীরে এতগুলো জয়েন্ট থাকা সত্ত্বেও কেন ওই বেছে ওই বুড়ো আঙ্গুলের পায়ের ওইখানেই কেন হচ্ছে কি জমা হচ্ছে? অ্যাকচুয়ালি ইউরিক অ্যাসিড এটা দেখা গেছে, ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল যেটা হয় যেখানে ওর যে ইনফ্লামেশনটা, ওর জন্য যে ও একটু পেরিফেরাল এক্সট্রিমিটিতে পছন্দ করে, বিকজ কোল্ড এনভায়রনমেন্টে ওর ডিপোজিশনটা বেশি হয়। ওই জন্য ইনফ্যাক্ট অনেক সময় আমাদের কানের যে লতি এইখানেও কিন্তু যদি অনেক দিন ধরে যদি ইউরিক অ্যাসিড কারোর বাড়া থাকে, আজকালকার দিনে মানুষ অনেকটা সচেতন হয়ে গেছে, আগেকার দিনের লোকের কথা বলছি, বা যারা গ্রামের অত্যন্ত রিমোট এরিয়াতে থাকে, যারা অতটা সম্বন্ধে ওয়াকিবহল নয় রোগের সম্বন্ধে, তাদের অনেক সময় কানের এইখান পর্যন্ত কিন্তু ক্রিস্টাল জমে থাকতে পারে। মানে এবং দুই নম্বর পয়েন্ট, বেশিরভাগ সময় এই প্রদাহটা, এই ব্যথাটা কিন্তু রাতের দিকে বেশি হয়, নকটার্নাল পেন বলে, বিকজ রাতের সময় যেহেতু টেম্পারেচারটা তুলনামূলকভাবে কম থাকে, কোল্ড এনভায়রনমেন্টে এদের ইনফ্লামেশনটা, পেনটা বেশি হয়। আর যেহেতু আমাদের বডি টো মানে কি একদম আমাদের এক্সট্রিম পার্ট, সেখানে ব্লাড সার্কুলেশন সব থেকে কম, তাই জন্য জায়গাটা ঠান্ডা থাকে তুলনামূলকভাবে, সেই জন্য ওই জায়গাগুলোতে ব্যথা হয়। এবার ইউরিক অ্যাসিডের যেটা বলছিলাম, যে কারণটা কিরকম, ফার্স্ট কারণ যেটা হয় যে অতিরিক্ত এক্সেসিভ প্রোডাকশনটা সবার তো হবে না, কাদের হয়, ধরুন কিছু জেনেটিক ফ্যাক্টরস থাকে, মানে এই রোগটা কিন্তু বংশগত রোগ। মানে হচ্ছে ধরুন যদি ফ্যামিলিতে আমার বাবার থাকে বা আমার যদি আর অন্যান্য কারোর থাকে, তাহলে কিন্তু আমার একটা প্রিডিসপোজিশন থাকে আমারও কিন্তু গেটেবাত বা গাউট হওয়ার। কারণ ওই কিছু বায়োকেমিক্যাল রিয়াকশন আছে যেটাতে কি হয়, কিছু এনজাইম আছে যেগুলোকে ট্রিগার করে টু প্রডিউস মোর ইউরিক অ্যাসিড ইন আওয়ার বডি।
আর 2 নম্বর কারণ যেটা হয়, যেটা হচ্ছে কি কিছু সেকেন্ডারি কজ আমরা বলে থাকি। তার মধ্যে যেটা আমি বললাম যে কিছু, যেমন ধরুন হচ্ছে কিছু ওষুধপত্র আছে, যেমন ধরুন হচ্ছে আমরা কিছু হাই প্রেশারের জন্য আমরা কিছু মেডিসিন আমরা দিয়ে থাকি। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কি কিছু, যেমন হাইপার টেনশনের জন্য কিছু ওষুধ ইউজ করা হয়। খুব কমনলি আমরা দেখে রাখি টেলসার এইচ বা এইচ হাইড্রোক্লোরোথায়াজাইড জাতীয় কিছু ওষুধ, যেগুলো আমাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বাড়াতে পারে। টিবির জন্য কিছু ওষুধ আছে, সেগুলো বাড়াতে পারে। ক্যান্সারের পেশেন্ট কেমো চলছে, সেই ড্রাগ থেকে তার ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিড পরিমাণ বাড়তে পারে। অনেক বেশ কিছু মানুষ যেটা বলেন বেসিক্যালি, প্রোটিন জাতীয় প্রচুর খাবার খাওয়া হলো, প্রোটিন জাতীয় যারা বেশি খাবার খাচ্ছে ওই সময় তাদের কিন্তু গাউটের টেন্ডেন্সিটা বেড়ে যাচ্ছে। কথাটা হচ্ছে টু সাম এক্সটেন্ট হয়তো ঠিক, কিন্তু পুরোটা নয়, কারণ অনেকগুলো কজ কিন্তু অলরেডি এক্স্যাক্টলি সবার, ওই যে বললাম আমার আপনার সবার হবে না, কারোর কিছু ফ্যাক্টরস থাকে যেগুলোর ক্ষেত্রে হচ্ছে। এবার যাদের ক্ষেত্রে ধরুন থাকে এই রিস্ক ফ্যাক্টরস গুলো, সেটা আমি পরে আসবো, কাদের এই গাউট গেটোবাতটা কোন কোন রোগীদের ক্ষেত্রে বেশি ঝুঁকি বা প্রবণতা কাদের থাকে, তাদের ক্ষেত্রে এই ডায়েটটা খুব ইম্পর্টেন্ট ম্যাটার করে তাদেরকে। সেগুলো আমি আস্তে আস্তে আমরা আসবো টপিকে আলোচনা। সিমটম খুব ইম্পর্টেন্ট। লক্ষণগুলো কি, মানে মানুষ তো খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারেন না যে অনেকগুলো ব্যথা জ্বালা যন্ত্রণা নিয়ে মানুষ রয়েছেন, বিভিন্ন রকম কারণ থাকতেই পারে, তার সাথে জুড়ে আছে কিছু রিস্ক ফ্যাক্টরগুলোই বাকি। গাউটের ক্ষেত্রে, গেটোবাতের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর যেগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে কিন্তু মূলত হচ্ছে ডায়েট আর লাইফস্টাইল। আচ্ছা, লাইফস্টাইল চেঞ্জেস আর ডায়েটের মধ্যে যেটা প্রথম বলি, যদি আমি নন ভেজের কথা বলে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা খুব সচরাচর দেখে রাখি সেটা হচ্ছে রেড মিট। যেমন আমরা খাসির মাংস, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে কি বিফ, পর্ক, এইগুলোতে যেগুলোতে রেড মিটের পরিমাণ, চর্বি পরিমাণ যে সমস্ত খাবারগুলোতে বেশি, সেখান থেকে অত্যধিক পরিমাণে পিউরিন প্রোডাকশন হয়। আর এই পিউরিনটাই আলটিমেটলি ভেঙে ভেঙে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড তৈরি করে। এছাড়া হচ্ছে কি ধরুন কিছু সামুদ্রিক মাছ আছে, বা ধরুন হচ্ছে কি অ্যালকোহল নিয়ে অনেকটা স্টাডি এবং রিসার্চ করা গেছে, গিয়ে দেখা গেছে যে কিছু কেউ বলছে যে, যেমন তার মধ্যে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিয়ারের ক্ষেত্রে অনেকে ভাবেও ঠিক আছে আমরা তো হালকা বিয়ার নিয়ে নিলাম, কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু যদিও পার্সেন্টেজ খুব কম থাকে, কিন্তু ইউরিক অ্যাসিড বা গেটোবাতে গাউট পেশেন্টের জন্য এটা খুব ক্ষতিকারক। কারণ ম্যাক্সিমাম অধিকাংশ রিসার্চ বা গবেষণায় দেখা গেছে যে এই বিয়ারের থেকে কিন্তু পিউরিনের পরিমাণটা খুব বেশি থাকে। বারবারই একটা শব্দ উচ্চারণ করছে, সেটা হচ্ছে পিউরিন, কারণ এই পিউরিন থেকে আলটিমেটলি আমাদের ইউরিক অ্যাসিডটা তৈরি হয়। এছাড়া আরও খাবার দাবারের মধ্যে ধরুন আমরা শুনেছি টমেটো, মুসুরির ডাল, কিছু সামুদ্রিক মাছ যেগুলো বললাম, কিছু বাইরের যেগুলো হচ্ছে কি কিছু সুইটেনার, যেরকম ধরুন পেপসি, কোকাকোলা, মাজা, ফ্রুটি, এইসব যে জিনিসগুলো, এগুলো থেকেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ইউরিক অ্যাসিড তৈরি হয়। এগুলো হচ্ছে খাদ্যের মধ্যে। আর লাইফস্টাইলের মধ্যে যেটা বললাম সেটা হচ্ছে ধরুন কিছু রিস্ক ফ্যাক্টরস, মানে যেমন হচ্ছে কি খুব বেশি ওবেসিটি, যাদের বডি ওয়েট অত্যন্ত বেশি, বা ডায়াবেটিস, বা ধরুন যাদের প্রেশার আছে, হাইপার টেনশনের রোগী, হার্ট ডিজিজ যাদের থাকে, অতিরিক্ত রক্তে কোলেস্টেরলের মাত্রা খুব বেশি থাকে, রেনাল ডিজিজ যাদের আমি একটু আগেই বললাম কিডনির একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে গাউটের ক্ষেত্রে, এই সমস্ত রোগীদের কিন্তু, বা হাইপার প্রেশার আছে অত্যন্ত বেশি, বা ইয়াং এজ ছেলে, একটা ইয়াং বয়সের ছেলে, তার ফ্যাটি লিভার হয়ে গেছে, লিভারে চর্বি জমতে শুরু করেছে, অত্যধিক বডি ওয়েট আছে, এই সমস্ত রোগীদের কিন্তু ইউরিক অ্যাসিড হওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি থাকে। সুতরাং যে খাবারগুলোর কথা বললেন এবং যেগুলো বললেন এগুলো রিস্ক ফ্যাক্টর, যেমন ওগুলোকে কন্ট্রোল করলে অনেকটাই কন্ট্রোলে আসবে গাউট। এবং তার সাথে সাথে অবশ্যই সময় মতো, যেটা সবসময় বলে থাকি অনুষ্ঠানের মধ্যে দিয়ে, যে সঠিক সময় ফিজিশিয়ানের পরামর্শ নেওয়াটা খুব প্রয়োজন। এই যে একটু আগে যেটা বলছিলাম, খুব স্বাভাবিকভাবে বহু মানুষকে বলতে শুনেছি যে প্রোটিনের পরিমাণ শরীরে বেশি হয়ে গেলে গাউটটা হয় যেহেতু, সুতরাং সবার আগে প্রোটিন জাতীয় খাবারগুলো একটু কম কম করে খেতে। আসলে কিন্তু বিষয়টা তা নয়, সেটা আলোচনায় উঠে এলো। তার সাথে অনেক অনেক কারণ থাকতে পারে। সুতরাং যদি মনে হয় যে এরকম কোনো ব্যথা আপনার রয়েছে, যেটা অবশ্যই গাউট হতে পারে, যে সিমটমগুলো ডক্টর বললেন, আপনার গ্রেড টোতে একটা প্রচন্ড ব্যথা রয়েছে, ইনফ্লামেশন, শুয়ে থাকছেন ব্যথা, তখন ডক্টরের পরামর্শ মেনে তিনি যা যা গাইড করবেন সেভাবেই চললে কিন্তু আপনার সমস্যা থেকে বেরিয়ে আসা অনেক সহজ, এবং সেটাই আপনার জন্য করণীয়। প্রত্যেকটা জিনিসের ডক্টর একটা কনফার্মেশন টেস্ট থাকে, যে আমরা যেটা নিশ্চিতভাবে বলতে পারি যে হ্যাঁ এটাই অ্যাকচুয়ালি গাউট, নিশ্চিত এই যে হওয়া, তার উপরে বেস করে ট্রিটমেন্ট এগিয়ে চলে। এক্ষেত্রে কনফার্মেশন টেস্ট কি আছে?
দেখুন, কনফার্মেশন গাউটের ক্ষেত্রে যেটা প্রথমেই আমরা যেটা খুব কমনলি ক্লিনিক্যাল প্র্যাকটিসে করে থাকি সেটা হচ্ছে আমরা জাস্ট ব্লাডটা থেকে ইউরিক অ্যাসিড লেভেলটা আমরা ডিটেক্ট করি। যখনই দেখি যে যে সাইন সিমটমসের কথাগুলো আমরা বললাম, যে পায়ের গোড়ালির ওই জায়গাটাতে প্রচণ্ড লাল হয়ে থাকবে, স্কিনটা একদম শক্ত টেন্স হয়ে থাকবে, আর এক্সক্রুশিয়েটিংলি হচ্ছে কি পেইনফুল হয়, এবং স্পেশালি হচ্ছে কি রাতের দিকে পেশেন্ট ক্যানট ওয়াক ইভেন, ঠিক আছে, এতটাই তার যন্ত্রণা হয়ে থাকে, এবং হঠাৎ করে সাডেন অনসেট, খুব এই নয় অনেক দিন ধরে হচ্ছে মৃদু মৃদু যন্ত্রণা, তা না, হঠাৎ করে এরকম পেইন হয়। এবং তার সাথে যখন আমরা দেখি ব্লাডে ইউরিক অ্যাসিডের মাত্রা আমাদের কিছু রেঞ্জ আছে, যে রেঞ্জের উপরে তার থেকে যখন দেখি অনেকটাই হাই হয়ে গেছে, তখন আমরা কিন্তু দুটো মিলে আমরা ক্লিনিক্যালি কোরিলেট করে আমরা ওটাকে গাউট হিসেবে আমরা প্রতিস্থাপন করতে পারি, এবং সেই অনুযায়ী আমরা চিকিৎসা শুরু করি। অনেক সময় কি হয়, এটা একটা অদ্ভুত টুইস্ট, সেটা হচ্ছে যে ধরুন আপনার যে সময়টাতে প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে জায়গাটাতে, ওই সময়টাতে আপনি ইউরিক অ্যাসিড টেস্ট করলেন, ইউরিক অ্যাসিডের টেস্ট কিন্তু আপনার রিপোর্ট কিন্তু নর্মালও আসতে পারে। এবার সেটা দেখে আপনি ডাক্তারবাবু আমার তো ইউরিক অ্যাসিড নেই, যেটা বিকজ ম্যাক্সিমাম রোগীদের ক্ষেত্রে আমরা যেটা দেখি ওরা ইউরিক অ্যাসিডের রিপোর্টটা নিয়ে বেশি কনসার্ন থাকে, যে আমার ইউরিক অ্যাসিড বেশি বেড়ে গেছে, এরপর আদৌ ওটার থেকে কি হচ্ছে না হচ্ছে তার থেকেও বেশি চিন্তা থাকে ওদের লেভেল নিয়ে। তখন আমরা কি করি, কারণ অনেক সময় কি হয় যে যখন বডিতে ওই জায়গাটাতে প্রচুর পরিমাণে পেন হয়, কি হয় শরীরে যেটুকু ইউরিক অ্যাসিডগুলো আছে সব গিয়ে কি হয় না আমাদের পায়ের গোড়ালির ওই জায়গাটাতে গিয়ে কি হয়, গোড়ালি নয় সরি গ্রেট টোয়ের এই জায়গাটাতে, বুড়াঙ্গুলের জায়গাটাতে গিয়ে ডিপোজিশন হয়, ফলে ব্লাডে কি হয় আপনার ইউরিক অ্যাসিড লেভেলটা নর্মাল থেকে যায়। আচ্ছা, তখন আমাদের কি করতে হয়, আমাদের কিছু রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনের আমাদের সাহায্য নিতে হয়। তার মধ্যে খুব কমনলি যেটা আমরা দেখি আল্ট্রাসাউন্ড করি, আমরা ওই লোকাল পার্টিকুলার ওই জায়গাটার আল্ট্রাসাউন্ড করে আমরা অনেক সময় এমনও হয় যে যেটা অ্যাকচুয়ালি কনফার্মেটরি যেটাকে বলা হয়, যে ওই জায়গাটাতে একটা ছোট্ট আল্ট্রাসাউন্ডের সাহায্যে একটা নিডল ফুটিয়ে ওইখান থেকে রসটা বের করে পরীক্ষা মাইক্রোস্কোপের আন্ডারে দেখলে আমরা দেখতে পাই সুন্দরভাবে ইউরিক অ্যাসিডের ক্রিস্টালটা একদম ওখানে জমে থাকে, সেটা হচ্ছে গিয়ে মোস্ট কনফার্মেটরি সাইন। তো এইটা আমাদের সব ক্ষেত্রে আমাদের লাগে না, রেগুলার প্র্যাকটিসের ক্ষেত্রে যেগুলো ক্ষেত্রে খুব আমাদের ডায়াগনস্টিক আমাদের হচ্ছে কি একটা ডায়লেমা থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই পরীক্ষাগুলোর সাহায্য নিতে হয়। খুব কমন যেটা, মানুষ জীবন যখন আছে, মানুষকে খাবার দাবারও কিছু মেনটেন করতে হবে, তার সাথে সাথে খাবার দাবার খেতে হবে, প্রপার নিউট্রিশনটা তার শরীরে দরকার। তো মানুষ সেক্ষেত্রে কি কি খাবেন আর কোনগুলোকে একেবারে অ্যাভয়েড করবেন? একদমই তাই, যেটা আমি দেখেছি ইউরিক অ্যাসিডের খাবার মানে যখনই মানুষের হয়, তখনই আমরা যখন এক ধারসে বলতে শুরু করি যে আপনি এই খাবেন না, ওই খাবেন না, এটা খাওয়া যাবে না, ওটা খাবে না, এই করতে করতে একের সময় কিছু রোগী এমনও দেখেছি যে তারা অলমোস্ট সব খাবারটাই দেখি ছেড়ে দেয়। সেটা তো খুবই ক্ষতিকারক, কারণ একটা জিনিস যেটা হচ্ছে ইউরিক অ্যাসিড বা গেটো বাত, যেটা গাউট যে রোগটা, এটা কিন্তু খুব কম বয়সে রোগ দেখা যায়। যেমন নর্মালি অস্টিও আর্থারাইটিস বলুন, যেটা আমি বললাম, বা রিউমাটয়েড আর্থারাইটিস, এগুলো কিন্তু কম্পারেটিভলি একটু বেশি মিডিল এজ বা ওল্ডার এজে আর্থারাইটিস, স্পেশালি নি হাঁটুর ব্যথা, যেটা এগুলো কিন্তু একটু ওল্ড এজে দেখতে পাওয়া যায়। ইন কন্ট্রাস্ট গাউট যেটা রয়েছে সেটা কিন্তু 30 বছর বয়স থেকে কিন্তু স্টার্ট হয় রোগটা, এবং ম্যাক্সিমাম ছেলেদের, পুরুষ মানুষদের এই রোগটা দেখতে পাওয়া যায়। একটা 30 বছরের একটা ছেলের তার কতটুকু বয়স, তো সে যদি সেই বয়স থেকে যদি সে সব খাবারই বন্ধ করে দিতে শুরু করে, তাহলে তো সেটা খুবই ক্ষতিকারক। সেই জন্য আমরা বলি যে যেমন আমরা বলি যে এই জিনিসগুলো আপনি খেতে পারবেন না, তার সঙ্গে সঙ্গে আমরা বলি এই জিনিসগুলো আপনি খাবেন মানে আপনাকে খেতে হবে, এগুলো আমরা এনকারেজ করি। যেমন কি ধরুন হচ্ছে কি আমি খাসির মাংসটা বাদ দিয়ে দিলাম, আমাকে মুরগির মাংস তো বারণ নেই, আমার তো প্রবলেম নেই, আমি দেশি মুরগি অল্প করে যে চিকেন ব্রেস্ট যেটা রয়েছে সেটা আমি খেতে পারি। লো ফ্যাট ডায়েরি প্রোডাক্ট কিছু পাওয়া যায়, যোগার্ট, সেটা আমি খেতে পারি। ধরুন হচ্ছে কি কিছু হোল গ্রেনের এখন খুব মার্কেটে উঠেছে, হোল গ্রেনের ব্রেড, পাউরুটি, এগুলো পাওয়া যায়। এগুলো দেখা গেছে বেশ কিছু স্টাডিতে, রিসার্চে দেখা গেছে যে এগুলো আমাদের ইউরিক অ্যাসিডকে বডিতে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে। প্রচুর পরিমাণে হচ্ছে কি ফল, ফ্রেশ ফ্রুটস, স্পেশালি হচ্ছে সাইট্রাস ফ্রুটস যেগুলো রয়েছে, লেবু, মুসুম্বি লেবু, অরেঞ্জ, কমলা লেবু, চেরি খুব ভালোভাবে হচ্ছে ইউরিক অ্যাসিড কন্ট্রোল করে। আর প্রচুর পরিমাণে গ্রিন লিফি ভেজিটেবলস, শাকসবজি, এইগুলোতে কিন্তু কোনোরকম কোনো বিধিনিষেধ কিছু নেই। এইগুলো আপনার এবং শুধুমাত্র কেবল একটা কথা মনে রাখতে হবে যে এই সমস্ত খাবার দাবার যেগুলো আমি এখন বললাম এনকারেজ করি, এইগুলো যে শুধুমাত্র কেবল আমার শরীরে যে ইউরিক অ্যাসিডটাকে কমাবে বা আমার যে গাউট বা গেটো বাতটাকে কমাবে তা কিন্তু নয়। এর সাথে সাথে আমাদের কিন্তু আরও অন্যান্য জিনিস, কোলেস্টেরল বলুন, ফ্যাট বলুন, লিভারের চর্বি বলুন, আমাদের হাই ব্লাড প্রেশার বলুন, আমাদের ব্লাড সুগার বলুন, এই জিনিসগুলোকে কিন্তু সাইমালটেনিয়াসলি কিন্তু কন্ট্রোল করে। আচ্ছা, তো
এই ডায়েটটা এইভাবে ওনাকে রোগীকে জানতে হবে যে আমি কি কি খাবো না, আর আমাকে জানতে হবে আমি কি কি খেতে পারি এবং খাবো। বিভিন্ন রোগের ক্ষেত্রে এটা কিন্তু খুব কমন যে সেটা ব্যথাই হোক বা অন্য ধরনের কোনো ডিজিজ হোক, বলেন ডায়েটের সাথে সাথে এক্সারসাইজটাও ভীষণ জরুরি। গাউটের ক্ষেত্রে কি পার্টিকুলারলি এরকম কোনো আছে বিষয় যে হ্যাঁ এক্সারসাইজ করলে সে রিলিফ পেতে পারে? গাউটের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে, দেখুন ওইটুকু ছোট জায়গার মধ্যে তো একটা পেনটা হয়, তো ওর জন্য পার্টিকুলারলি ওই জায়গায় কোনো এক্সারসাইজ নেই। কিন্তু যে কারণে গাউটটা হচ্ছে, আমি যেটুকু বললাম যাদের রিস্ক ফ্যাক্টর, যে পয়েন্টে যখন বলেছিলাম যে যাদের ধরুন খুব ওবেসিটি বা এক্সেসিভ ধরুন হচ্ছে কি ক্রনিক অ্যালকোহলিক যারা পেশেন্ট রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এক্সারসাইজ বলতে তাদেরকে বডি ওয়েটটা রিডাকশন করাটা খুব জরুরি। বেশিরভাগ সময় দেখা গেছে যে শুধু বডি ওয়েট রিডাকশন করে এবং অবভিয়াসলি তার সাথে ডায়েটারি মডিফিকেশন যদি করে কিন্তু এই রোগটাকে কিন্তু অনেকটা কিন্তু কন্ট্রোল করা যায়। তো সেক্ষেত্রে বডি ওয়েট রিডাকশন এবং তার জন্য রেগুলার ওয়াক করার, প্রতিদিন সকালে অ্যাটলিস্ট হচ্ছে কি ওয়াক ইন দ্য সান আমরা যেটা বলে থাকি, যে আধ ঘন্টা ধরে 30 মিনিটস হচ্ছে কি ওয়াক ইন দ্য সান করতে বলি। হালকা টুকটাক যারা ইয়াং বয়স যারা ছেলেরা রয়েছে তারা গিয়ে ইভেন জিমে গিয়ে তারা ওয়ার্কআউট করতে পারে। বড়রা যারা রয়েছে তারা হালকা করে ট্রেডমিল করতে পারে, কিছু ক্যালোরি লস করতে পারে। বারবারই একটা কথা কিন্তু বলছি যে গাউট যাদের হয়ে থাকে তাদের কিন্তু শুধুমাত্র কেবল গেটো বাতটাই প্রবলেম নয়, মনে রাখবেন এটা কিন্তু একটা ওয়ার্নিং সাইন অফ হচ্ছে having or হচ্ছে কি of inviting other metabolic disorders in his life, like diabetes, like cholesterol, like even cardiac disease. তো এইটা ভীষণ ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। তো এই যে উনি যদি বডি ওয়েটটাকে যদি উনি কমাতে পারেন, উনি যদি লাইফস্টাইলটাকে ঠিক করতে পারেন, তাহলে শুধু এই গেটো বাত নয়, তার সাথে সাথে উনি আরো অনেক অন্যান্য বড় রোগগুলোকেও কিন্তু উনি কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন। আমরা এখন ফার্স্ট লাইফ লিড করছি, সময় এগিয়ে চলেছে, আমরা জানি যে ওয়েটটা কমানো দরকার, তাহলে অনেক ডিজিজ থেকে মানুষ ভালো থাকবেন, মুক্ত হবেন। অনেক রকম টেকনিক তারা অ্যাপ্লাই করছেন, নতুন নতুন পদ্ধতি এসছে এবং তারা জুম্বা করছেন, জিমে যাচ্ছেন, তারা যোগা করছেন, কত রকম প্রসেস ফলো করছেন। তার মধ্যেও কিন্তু বিভিন্ন মানুষের হেভি ওয়েটটা দেখা যাচ্ছে, সুতরাং সেদিকে সতর্ক হতে হবে। এটা খুব এটা ওয়ার্নিং সাইন, বিভিন্ন ডিজিজকে আমন্ত্রণ জানানো। সুতরাং এই দিকে আগে ফোকাসড হওয়াটা ভীষণ প্রয়োজন। সব থেকে বড় বিষয়, শরীর থাকলে রোগ বাসা বাঁধতেই পারে। প্রিভেনশনের কথা আমরা একটা বলি যে প্রিভেনশন সবসময় ভালো, যে একটি মানুষ একটা রোগগ্রস্ত হয়ে গেলেন, কিন্তু এক হলো সেই রোগে যদি তিনি পড়লেন কি করে সেটাকে প্রিভেন্ট করা যায়, বা তার আগে কি কি সে ফলো করলে বিষয়টাকে প্রিভেন্ট করতে, ভবিষ্যতে যদি প্রবলেমটার মধ্যে না আসেন। তো এইটা খুব ইম্পর্টেন্ট। গাউট দীর্ঘদিন যদি চলতে থাকে একইভাবে, ড্যামেজ হয় অনেক বেশি, শরীরের বিভিন্ন ক্ষতি হয়, কিভাবে প্রিভেন্ট করবেন? দেখুন, প্রিভেন্ট করতে বলতে যেটা, যে প্রথম হচ্ছে কি যখনই আমার প্রথমে আমার পেন ব্যথাটা হচ্ছে ওই জায়গাটাতে, এবং যেটা আমার ডে টু ডে লাইফকে হ্যাম্পার করছে, কোনো রোগ নিয়ে কিন্তু বসে থাকা উচিত নয়, এবং সঙ্গে সঙ্গে সঠিক ডাক্তারের কাছে গিয়ে, নিকটবর্তী যে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে তার সঠিক পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করে দেওয়া উচিত। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, বেশ ডাক্তারবাবু তো ওষুধ দিলেন, আমার রোগও বেশ সুন্দর সেরে গেল, তারপরে আমি সবকিছু ভুলে গেলাম। এটা করলে কিন্তু গাউট কিন্তু জীবনেও সারবে না। কারণ হচ্ছে কিছু আমরা সবসময় আমরা বাবাদের কাছ থেকে শুনে রেখেছি যে কোনো রোগের ক্ষেত্রেই ওষুধের সাথে একটা পথ্য বলে জিনিস থাকে, দুটোর সংমিশ্রণ যদি থাকে, বজায় থাকে, তবেই কিন্তু একটা রোগ কিন্তু সম্পূর্ণভাবে নির্মূল করা যেতে পারে। তো সেক্ষেত্রে পথ্য বলতে এটাই যে আমি ওষুধ যেরকম খাচ্ছি, সঙ্গে সঙ্গে ওষুধ তো আমার একটা নির্দিষ্ট কোর্স আছে। প্রথমবার আমরা ফার্স্ট টাইম আমরা একটা কোর্স দিই, এবং তার সাথে সাথে যে ইটিওলজিক্যাল ফ্যাক্টরস বা যে রিস্ক ফ্যাক্টরসগুলো আমি যেগুলো বললাম, সেইগুলোকে আমাকে ধ্যান রাখতে হবে বা খেয়াল রাখতে হবে। যেমন তার মধ্যে হচ্ছে ধরুন আমি এদিকে ট্রিটমেন্ট গাউটের আমি ওষুধ খাচ্ছি, তার সাথে সাথে আমি ধরুন হচ্ছে যদি আমি অ্যালকোহল বা ইনটেক করে থাকি, তাহলে রোগ সারবে না। তার সাথে সাথে আমাকে ডায়েটারি এতক্ষণ ধরে ডায়েটারি আমি ফ্যাক্টরসগুলো বললাম, যেগুলো প্রচুর পরিমাণে এক্সেসিভ হাই প্রোটিন ইনটেক, যেটা বডিতে একদমই রিকোয়ারমেন্ট নয়, সেই খাবারগুলোকে আমাকে অ্যাভয়েড করতে হবে। এবং লাইফস্টাইল মডিফাইয়ের মধ্যে আমাকে ওয়ার্কআউট করতে হবে, আমাকে বডি ওয়েট রিডাকশন করতে হবে। অনেক সময় দেখা গেছে যে আমরা প্রথমবার যখন ফার্স্ট টাইম যদি কারোর গাউট বা গেটো বাত হয়, এবং সে যদি ওষুধের সাথে সাথে যদি এই জিনিসগুলো যেগুলো উনি যদি মেনটেন করেন, তাহলে কিন্তু অনেক সময় কিন্তু ওনার ফার্দার অ্যাটাকটাও হয় না, এবং আমাদের কিন্তু ওষুধের যে কোর্স অফ ট্রিটমেন্ট, যে ডিউরেশন, যে ট্রিটমেন্টের যে ডিউরেশন, সেটা কিন্তু অনেক সময় কমে যায়, এবং অনেক সময় এই ওষুধটাকে কিন্তু
কন্টিনিউ করতে আমাদের হয় না। বেশিরভাগ সময় রুগীরা এসে জিজ্ঞেস করেন একবার যে ঠিক প্রেশার সুগারের মতনই, ডাক্তারবাবু আপনি তো ইউরিক অ্যাসিডের ওষুধ শুরু করে দিলেন, এবার তো আমাকে সারা জীবন খেয়ে যেতে হবে। কিন্তু এরও কিন্তু কিছু মানে ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা তখনই সাকসেসফুল হবে করাটা যদি শুনি সেই রোগীটা যদি এই কথাগুলো মেনে চলে। আর যখন অনেক সময় দেখা যায় কি হয় বলুন তো, প্রথম দিকে মেনে চললেন, যখন আমার প্রথম 1 মাস আমি ওষুধপত্র খেলাম, তখন আমি এই সমস্ত ডায়েটারি চেঞ্জেস বা যা যা আমার বিধিনিষেধ আমাকে আরোপ করা হয়েছে আমাকে সব আমি খুব একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমি মেনে চললাম। 1 মাস 2 মাস যেতে যেতে কি হয়, তারপর আস্তে আস্তে অনেকে ওষুধ থেকেও লস টু ফলো আপ হয়ে যায়, ওষুধ বন্ধ করে দেয়, কিছুটা রিলিফ পেলে ওষুধটা বন্ধ করে দেয়, এবং তার সাথে সাথে অনেকে আবার কি করে না, তখন ডায়েটটাও আবার সেই আগের যা জীবন ছিল ওনার, সেই পুরনো হচ্ছে কি বেখালি জীবনে উনি ফিরে যান, এবং তখনই কিন্তু আবার একটা অ্যাটাক আসা শুরু হয়। এরকম করে কি হয়, যদি বারবার করে যদি ফ্রিকুয়েন্ট বা রিকারেন্ট অ্যাটাক যদি আসতে শুরু করে, যে কোনো একটা জিনিসের উপরই কিন্তু বারবার কোনো একটা যদি চোট বা আঘাত হয়, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়। ঠিক তেমনি আমাদের তাই হাঁটু ওই গোড়ালি ওই জয়েন্টগুলোতেও যদি বারবার করে এরকম ড্যামেজ বা অ্যাটাক হতে থাকে, তখন কিন্তু আস্তে আস্তে পুরো জায়গার যে স্ট্রাকচার যেটা, সেই স্ট্রাকচারটাই পুরো চেঞ্জ হয়ে গিয়ে কিছু ডিফর্মিটি হয়ে যায়। ইনফ্যাক্ট অনেক সময় জায়গাটা পুরো আঙ্গুল কারুর কোনো জয়েন্ট বলুন একদম পুরো বেঁকেও যেতে পারে। এবং তখন কিন্তু ট্রিটমেন্ট করলেও কিন্তু তখন কিন্তু মানে রেহাই বা মুক্তি পাওয়াটা কিন্তু খুব মানে ডিফিকাল্ট হয়ে যায়। আমরা যেটা জেনারেলি দেখতে পাই রিউম্যাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে অনেক ডিফর্মিটি আসে। গাউটের ক্ষেত্রেও যদি লং কন্টিনিউড একটা চলতে থাকে, বারবার ফিরে আসছে গাউট, সেক্ষেত্রেও ডিফর্মিটির সম্ভাবনা থাকছে। তার মানে গাউট থেকে পুরোপুরি কিওরও পসিবল যদি একটা স্ট্রিক্টলি রুলস রেগুলেশন ফলো করেন অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইস। মানে যে ফিজিশিয়ান আপনাকে দেখছেন তিনি আপনাকে কি কি খেতে বলছেন, কি কি খাদ্য অভ্যাসের মধ্যে দিয়ে লাইফ লিড করছেন, এবং কি কি মেডিসিন কতদিন থেকে আপনি ডক্টরের ট্রিটমেন্ট নেবেন, সেটাও কিন্তু তিনিই ডিসাইড করবেন। কতদিন পর ফলো আপ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, তাহলে পুরোপুরি কিওর পসিবল। ডক্টর, স্পেশালি কোনো অ্যাডভাইস আছে যারা অলরেডি গাউট পেশেন্ট রয়েছে তাদের জন্য কি থাকবে আপনার অ্যাডভাইস? অ্যাডভাইসে প্রথম বারবারই একটাই কথা বলছি, অ্যাডভাইসে কিন্তু প্রথম মিলত কিন্তু সেটা হচ্ছে কিন্তু আমাদের খাদ্যাভ্যাস। আমাদের ফুড কিন্তু হচ্ছে কি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। বেশিরভাগ সময় আমি দেখেছি রুগী এসে বলে, ডাক্তারবাবু আমি কিন্তু বেশ ভালো ছিলাম, লাস্ট কিছুদিন আগে পার্টিতে গিয়ে আমার একটু ইনটেক হয়ে গেছিল, এবং তারপরেই আমার এই পায়ে এরকম হঠাৎ করে আবার সাংঘাতিক পেন শুরু হয়েছে। তো এই জিনিসটাকে আমাদেরকে যে যত ভালো কন্ট্রোল করতে পারবে। আর আরেকটা যেটা বললাম, যে কোনো জিনিস শুধু ইনিশিয়েট করলে হবে না, এটাকে লং টার্ম মেনটেনেন্সের মধ্যে রাখতে হবে এটা। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যখনই আপনার কোনো রকম এরকম আপনি কোনো জায়গাতে শরীরে ব্যথা হচ্ছে বা কোনো জায়গায় প্রদাহ হচ্ছে, সেক্ষেত্রে আপনার নিকটবর্তী যে ডাক্তারবাবু রয়েছেন তার সাথে গিয়ে পরামর্শ নিন, এবং আপনাকে যে ফলো আপে যে টাইমে আপনাকে ডাক্তারবাবু ডাকছেন আদার্স কোনো টেস্টের জন্য, সেটা আপনি করুন। এবং আরও একটা চতুর্থ যেটা অ্যাডভাইস, খুব গুরুত্বপূর্ণ অ্যাডভাইস গেটোবাতে রোগীদের জন্য, যে আপনার বডিতে আদার্স যে প্যারামিটার্সগুলো আছে, যেগুলো আমি বললাম, যে থাইরয়েড, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দাঁড়ায় থাইরয়েডের যে রোগীরা থাকে তাদেরও কিন্তু ইউরিক অ্যাসিডের বাড়ার কিন্তু চান্স খুব বেশি থাকে। তো সেই জিনিসগুলোকে খেয়াল রাখা, সতর্ক সচেতনতা, সঠিক সময় কোনো প্রবলেম হচ্ছে মানে ডক্টরের কাছে পৌঁছে যাওয়া, তার অ্যাডভাইস মেনে চলা, তাহলেই একটা সুস্থ শরীর তার সাথে সাথে সুস্থভাবে জীবনযাপন পসিবল। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে। আজকে একটা বিশেষ বিষয় উত্থাপন হলো, মানুষ উপকৃত নিশ্চয়ই হবেন। ধন্যবাদ জানাই আপনাদেরকে। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।